আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের অমাধ্যম অনুমান অবরোহ অনুমান নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তো এখানে অবরোহ অনুমান কয় প্রকার? হচ্ছে অমাধ্যম, যার মধ্যে পড়ে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন। আর একটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে নিরপেক্ষ নয়, মিশ্র নয়। অমাধ্যম অনুমান যেরকম একটা উদাহরণ দেওয়া আছে, কোনো কুকুর নয় বিড়াল, এটা হচ্ছে যুক্তিবাক্য। অতএব কোনো বিড়াল নয় কুকুর, এটা হচ্ছে সিদ্ধান্ত। মাধ্যম অনুমানের একটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে, দেখো। সকল মানুষ হয় মরণশীল, যুক্তিবাক্য। রাম হয় মানুষ, যুক্তিবাক্য। রাম হয় মরণশীল, এটা হচ্ছে সিদ্ধান্ত। প্রথমে আমরা দেখে নেব অমাধ্যম অনুমানের প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? উত্তর হবে, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। পরের প্রশ্ন, অমাধ্যম অনুমানের একটি দৃষ্টান্ত দাও। কি হবে? কোনো কুকুর নয় বিড়াল, এটা হচ্ছে যুক্তিবাক্য। অতএব কোনো বিড়াল নয় কুকুর, সিদ্ধান্ত। মাধ্যম অনুমান কাকে বলে? উত্তর হবে, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি পরস্পর সম্পর্কিত দুটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেরকম আমরা উদাহরণ এখানে দেখে নেব, এটা কটা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হচ্ছে? সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ। তাহলে এটা কটা হচ্ছে যুক্তিবাক্য? দুটি। তারপরে আমরা কি পাচ্ছি? সিদ্ধান্ত। তাই এখানে কাকে বলে রয়েছে, পরস্পর সম্পর্কিত দুটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলা হয়। পরের প্রশ্ন, অমাধ্যম অনুমানের একটি দৃষ্টান্ত দাও। যেমন আমরা, সকল মানুষ হয় মরণশীল, যুক্তিবাক্য। রাম হয় মানুষ, যুক্তিবাক্য। অতএব রাম হয় মরণশীল। তাহলে আমরা এখানে কটা যুক্তিবাক্য পাচ্ছি? দুটো। তারপরে কি একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছে। পরের প্রশ্ন, অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর হবে, বৈশিষ্ট্যগুলো হলো: 1, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। 2, অমাধ্যম অনুমানের দুটি পদ থাকে, উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। পরের প্রশ্ন, মাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর: 1, মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি দুটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। দ্বিতীয়, মাধ্যম অনুমানের 3টি পদ থাকে, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। পরের প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় বারবার দেয়। অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্যগুলি কি কি? পার্থক্যগুলি হলো: 1, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। অন্যদিকে মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি দুটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। দ্বিতীয়, অমাধ্যম অনুমানের দুটি পদ থাকে, উদ্দেশ্য, বিধেয়। আর অন্যদিকে মাধ্যম অনুমানের 3টি পদ থাকে, পক্ষপদ, সাধ্যপদ আর হেতুপদ। পরের প্রশ্ন, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে সাদৃশ্যগুলি লেখো। এটাও পরীক্ষায় দেয় খুবই। 1, অমাধ্যম ও মাধ্যম অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। দ্বিতীয়, অমাধ্যম ও মাধ্যম অনুমানের ক্ষেত্রে আকারগত দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এবার আমরা দেখব আবর্তন কাকে বলে। আবর্তন কাকে বলে? এই আবর্তন কাকে বলে, এটা খুবই পরীক্ষায় দেয়। আবর্তন কাকে বলে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে এবং যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে রাখা হয় এবং গুণ অপরিবর্তিত থাকে তাকে কি বলে? আবর্তন বলে। যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে এবং যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে রাখা হয় এবং গুণ অপরিবর্তিত থাকে তাকে কি বলা হয়? আবর্তন। এবার তাহলে আমরা আবর্তনের একটি দৃষ্টান্ত দেখে নিই। এখানে আবর্তনের একটি দৃষ্টান্ত দাও রয়েছে। কোনো পাখি নয় পশু, এটা কি হচ্ছে? আবর্তনীয়। এইটাকে বলা হয়, যুক্তিবাক্যের নাম হচ্ছে আবর্তনীয়। যখন আমরা আবর্তন করবো তখন এটা কি হবে? আবর্তনীয়। কোনো পশু নয় পাখি, এটা আবর্ত বা আবর্তিত। তাহলে আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যের নাম কি হচ্ছে? আবর্তনীয়। আর আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তের নাম কি হচ্ছে? আবর্তিত বা আবর্ত।
তাহলে আমরা এখানে কি দেখছি, ই ই বচন থেকে কোন বচনে যাচ্ছে, ই বচনে। আর এখানে গুণ কি হচ্ছে, অপরিবর্তিত থাকছে, গুণ কখনোই নয় থেকে হয় হচ্ছে না, নয় নয়ই রয়েছে। আর উদ্দেশ্য বৃদ্ধিও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আবর্তনের ক্ষেত্রে যুক্তি বাক্যকে কি বলে, দেখো লেখা আছে আবর্তনীয়। পরে প্রশ্ন, আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তকে কি বলে, কি বলে, আবর্তিত বা এখানে পরের প্রশ্ন দেখে নেব কি রয়েছে, বৈধ আবর্তন বা যথার্থ আবর্তনের নিয়মগুলি কি কি। উত্তর, এক, আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্তিত বচনে বিধেয় হিসেবে রাখা হয়। দুই, আবর্তনীয় বচনের বিধেয় পদ আবর্তিত বচনে উদ্দেশ্য হিসেবে রাখা হয়। তিন, আবর্তনীয় আবর্ত দুটি বচনের গুণ একই থাকে, অর্থাৎ একটি হ্যাঁ বাচক হলে অন্যটি হ্যাঁ বাচক হয়। চার, আবার একটি না বচন হলে অন্যটি না বাচক হয়। 4 নম্বর, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। এই এই যে নিয়ম 4টি, এই নিয়মগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এর সাথে যখন আমরা আবর্তিত করব তখন আর একটা নিয়ম আমাদের খুবই, এই ছক আবর্তনের কোন বচন থেকে কোন বচনে করা হয়, আবর্তনের ক্ষেত্রে কোন বচনে থাকলে কোন বচন করতে হবে। তাহলে এখানে কি আছে, এ এ থাকলে কোন বচনে করব আমরা, আই। ই থাকলে ই বচনে করব, আই থাকলে আই বচনে করব আবর্তনের ক্ষেত্রে। আর ও বচনে আবর্তন কখনোই সম্ভব নয়, ও বচনে কখনোই আবর্তন করা যায় না। তাহলে এ বচন থাকলে কোন বচনে করব আবর্তন, আই। ই থাকলে ই, আর আই থাকলে আই। এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। এইটা নিয়ে আমি তোমাদেরকে পরের ভিডিওতে লজিক শেখাবো, আবর্তন কাকে বলে, এই আবর্তন কিভাবে করতে হয়। এইটা তোমাদেরকে মনে রাখতেই হবে, অবশ্যই এইটা লাগবেই। এইটুকুনি তোমরা সবাই নিশ্চয়ই মনে রাখতে পারবে। তো এইটা যখন আমরা আবর্তন শিখবো তখন এটা খুবই দরকার, এটা আমাদের খুবই লাগবে, এইটাই লাগবে, এটা ছাড়া আমরা আবর্তন করতেই পারবো না। তাহলে এটা আমাদের মনে রাখতেই হবে। আমি নেক্সট ভিডিওতে আবর্তন কিভাবে করছি সেই লজিক তোমাদেরকে শেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। থ্যাংক ইউ।